মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসী ছাত্র দলের উপর আওয়ামী লীগের হামলা, মোটরসাইকেলে আগুন। নোয়াখালী সদর উপজেলা ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কাফনের কাপড় পরে আরেকটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটানোর জন্য রাজপথে নামবে। আওয়ামী লীগ যদি এবার কোনোভাবে পাল্টা অভ্যুত্থান বলেন, সেনা অভ্যুত্থান বলেন এবং যে কোনো কূটনীতিকভাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, তাহলে বাংলাদেশ থেকে জামাত ইসলামী এই এনসিপি টোকাগুলো একেবারে সারা জীবনের জন্য চিরতরে বিলীন হয়ে যাবে। হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, বা 4 মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? মার্কিন প্রেসিডেন্ট জানে শেখ হাসিনা চলে আসবেন, ওরা খুব ভালো করে জানে, এবং শেখ হাসিনা চলে আসলে সবকিছুই তাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে, সেটাও তারা জানে। কাজেই এখন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসার অনেক আগেই ডিপ স্টেট বাংলাদেশে একটি পথ পরিবর্তন ঘটিয়ে এখানে একজন মোহাম্মদ মুর্সিকে ক্ষমতায় বসিয়ে দিল। ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টার ভেঙে গেছে। ওসমান হাদির মৃত্যুর পরে জাবের দায়িত্ব নিয়েছিলেন, জুমা দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেই দায়িত্ব ছাড়তে তারা বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নোয়াখালী সদর ইউনিয়নের ছাত্রলীগের মিছিল শেষে ছাত্রলীগের নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, আর সেই মিছিলের কথা শুই না ছাত্র দলের সন্ত্রাসীরা সেখানে ছুটে আসে। পরবর্তীতে চায়ের দোকানে বসে থাকা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের নেতার উপরে সন্ত্রাসীভাবে হামলা চালাতে শুরু করেন তারা। পরবর্তী সময় স্থানীয়রা মাইকিং করে মাথায় কাপনের কাপড় পরে এরপরে এসে ছাত্র দল এবং শ্রমিক দলের সন্ত্রাসীদের বাটাম দিয়ে প্রায় ডজন খানিকরে হাসপাতালে পাঠাইছে এবং 12 থেকে 13টা মোটরসাইকেল জ্বালাইয়ে সারখার করে দিয়েছে। কিছু সময় আগে বাইরে ছিলাম, বাইরে থাকাকালীনই খবরটা পাই, কিন্তু বাসায় আসতে আসতে দেখি বাংলাদেশ টাইমস নিউজও করে ফেলছে। আমি হুবহু নিউজটা একটু পড়তেছি, মন দিয়ে একটু শুনেন আর শুকরিয়া আদায় করেন। মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসী ছাত্র দলের উপর আওয়ামী লীগের হামলা, মোটরসাইকেলে আগুন। নোয়াখালী সদর উপজেলা ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র দলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এখানে একটা উল্লেখ করা হয়েছে, কিন্তু ডজন খানিক। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সন্ত্রাসী সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্র দলের সন্ত্রাসীদের ও যুব দলের একাধিক সন্ত্রাসীরা আহত হয়েছেন। শনিবার মানে আজকে সন্ধ্যায় উপজেলার কালাদরাব ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্ককিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন। পুলিশ স্থানীয় সূত্র জানায় শুক্রবার মানে গতকালকে উপজেলার নোয়াইন্যা ইউনিয়নের বাদেরহাট এলাকায় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি এনবিএস সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে সন্ত্রাসী সংগঠন ছাত্র দল। সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতা কর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাদরব ইউনিয়নের একটি মিছিল করে এমন সংবাদ পায় ছাত্র দলের সন্ত্রাসীরা। কর্মসূচি শেষে ছাত্র দলের নেতা কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এর সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্র দলের সন্ত্রাসীদের নেতা কর্মীদের মিছিলের কথা নিয়ে বাকবিতণ্ডা হয়। এদিকে মসজিদের মাইকে এলাকার স্থানীয় এক বাসিন্দা চেয়ারম্যানের উপর হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর সময় ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্র দলের সন্ত্রাসীদের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিক দলের সন্ত্রাসী হৃদয় সহ 6 জন আহত হন। পরে রাত 8:45টার দিকে ছাত্র দলের নেতা কর্মীরা সন্ত্রাসীরা বহর নিয়ে হয়ে শাহাদাত হোসেন সেলিমের উপর ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এতে করে জেলা ছাত্র দলের সন্ত্রাসী সভাপতি এনবিএস রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্র দলের সন্ত্রাসীরা সেখানে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় এলাকাবাসী। পরে আমরা বাদেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতা কর্মীদেরকে সরিয়ে আনি। হামলার আমাদের 6 জন নেতা কর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌফিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা মোটরসাইকেলে ও একটি অফিস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ র্যাব সদস্যরা রয়েছেন। ঠিক এইভাবে সারা বাংলাদেশের 96,000 গ্রাম দূরে যত সাধারণ জনগণ রয়েছেন, আপনাদের এখনই ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের ছাত্রলীগের ভাইরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন আগুনের গোলার ন্যায় ছুটছে। এই দাবানল থামানো যাবে না। 71-এর ন্যায় আপনারা যেমন পাক বাহিনী রাজাকারদের বিরুদ্ধে আমাদের মুক্তি বাহিনী ভাইদের মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন, এখন এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া 96,000 গ্রাম দূরের সাধারণ মানুষ আমাদের ছাত্রলীগের ভাইদেরকে সহযোগিতা করতে হবে। এভাবেই তাদের পাশে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, ছাত্রলীগের আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি শুধুই দলের কর্মসূচি নয়, সাধারণ খেটে খাওয়া দিনমজুরের বাঁচারের কর্মসূচি। তেল বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় আকাশচুম্বী দামের বিরুদ্ধে
কর্মসূচি। ছাত্রলীগ আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি অবৈধ ডেবিল ইনুস পুলিশ হত্যাকারীদের বিচারের বিষয় নিশ্চিত করা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই। আর এই লড়াইয়ে সাধারণ মানুষকে সহযোগিতার জন্য আমরা বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের ৭১ নাই আপনারা যেভাবে আমাদের মুক্তিবাহিনী ভাইদের সহযোগিতা করেছেন, ঠিক তদ্রুপ ভাবে এখন আমাদের আওয়ামী লীগের ভাইদের সহযোদ্ধার পাশে ঠিক এভাবে এসে আপনাদের দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা রাখি। আমাদের ছাত্রলীগের ভাইদের সহযোগিতা করা মানে আপনার ঘরে থাকা নিজ কন্যা সন্তান স্ত্রীদের নিরাপত্তার বিষয়, আগামীতে নিশ্চয়তার বিষয়। ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টার ভেঙে গেছে। ওসমান হাদির মৃত্যুর পরে জাবের দায়িত্ব নিয়েছিলেন, জুমা দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেই দায়িত্ব ছাড়তে তারা বাধ্য হয়েছেন। গত রাতের খবর এটা, আমরা সবাই জানি, এটা নিয়ে আমরা গভীর রাতে একটা ভিডিও করেছিলাম। কিন্তু আপডেট খবর হচ্ছে শুধু তারা দুজন নন, ইনকিলাব মঞ্চের দায়িত্বে যারা ছিলেন সবাই দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এরকম খবর গণমাধ্যম নিশ্চিত করেছে। কিন্তু কেন? পেছনে অনেক রহস্য ঘোরাফেরা করছে, আনাগোনা করছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে জাবের, জুমা, তাদেরকে নিয়ে অনেক আলোচনা ছড়িয়ে পড়েছে। সেই আলোচনাগুলোর ভেতরের রহস্য কি? সরকার এই মুহূর্তে তাদের ঘিরে, ইনকিলাব কালচারাল সেন্টার ঘিরে, কিংবা ঢাকা ৮ আসনে হাদির নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন করাকে কেন্দ্র করে নানা ধরনের ব্যাপার, বিএনপি নেতাদেরই নানা ধরনের অভিযোগ, সেগুলো কি খতিয়ে দেখবে? জিজ্ঞাসাবাদের মুখে পড়বেন জাবের কিংবা জুমারা? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইনকিলাব কালচারাল সেন্টার ভেঙে গেছে। ইনকিলাব মঞ্চ এখন ফাংশন করবে কিনা, ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার আলাদা সত্তা কিনা, সেই প্রশ্নগুলোর সমাধান হয়তো আমরা পেয়ে যাব। মানে কালচারাল সেন্টারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে আমার মনে হয় যে ইনকিলাব মঞ্চের সঙ্গেও তাদের সম্পর্ক সংযোগ থাকবে না, কারণ জাবের এবং জুমা দুইজনই ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে নতুন কোনো প্ল্যাটফর্মে তারা তাদের আদর্শ বাস্তবায়ন করবে। তার মানে হচ্ছে যে এই প্ল্যাটফর্মে তারা আর সংযুক্ত থাকছে না। তারা থাকছেন না নাকি তাদেরকে রাখা হয়নি, এই প্রশ্ন তো উঠেছে। এই প্রশ্নের সহজ সমাধান হচ্ছে যে পরিবারের সঙ্গে মালিকানা দ্বন্দ্ব, ইনকিলাব কালচারাল সেন্টার, এবং এই মালিকানা দ্বন্দ্ব তৈরি হয়েছে মূলত যে কারণে বিভিন্নজন বলার চেষ্টা করেন দ্বন্দ্বটার কারণ সেটা হচ্ছে যে ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ কিংবা ইনকিলাব কালচারাল সেন্টারকে পুঁজি করে বড় ধরনের ব্যবসা করা হয়েছে, অনেক অনুদান নেওয়া হয়েছে, সেই অনুদানগুলো নিজেদের পকেটে ঢোকানো হয়েছে, এরকম কথা অনেকেই বলেছেন। যদিও আমরা তাদের বলা কথার পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করতে কাউকেই দেখিনি, তাই এটাকে সত্য হিসেবে আমরা গ্রহণ করতে চাচ্ছি না। কিন্তু একটা ব্যাপার তো বলা যায় যে যা রটে তার পুরোটাই মিথ্যা হয় না বেশিরভাগ সময়। তাই তো প্রবাদ আছে, যা রটে তার কিছু না কিছু ঘটে। এখন সেই কিছুর মধ্যে, মানে অন্তত কিছুর মধ্যে কি কি ঘটেছে? হাদির মৃত্যুর পরে তার মৃত্যুকে কেন্দ্র করে ইনকিলাব কালচারাল সেন্টারকে আরও বেশি অ্যাক্টিভ করার জন্য অনেক বেশি অনুদান নেওয়া হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে মানে কালচারাল সেন্টারে এই লাগবে, এসি লাগবে, প্রিন্টার লাগবে, কম্পিউটার লাগবে, চায়ের মানে চা গরম করার জন্য পাত্র লাগবে, ওভেন লাগবে, কি কি লাগবে সমস্ত ফিরিস্তি দিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছিল এবং জনগণের কাছ থেকে সেই টাকা চাওয়া হয়েছিল। প্রকাশ্যে যখন এই টাকাগুলো চাওয়া হচ্ছে তখন অপ্রকাশ্যে আর কি কি ঘটছে সেই প্রশ্ন কিন্তু আসবে। ইনকিলাব কালচারাল সেন্টার কিংবা ইনকিলাব মঞ্চের পেছনে পৃষ্ঠপোষক কারা এখানে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের স্বার্থ কি ছিল? মানে হাদিকে কি তারা একটা এজেন্ডা হিসেবেই ভেবেছিলেন এবং হাদিকে এজেন্ডা হিসেবে নিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে চেয়েছিলেন? যে মাসুদ করিমের মানে সম্পৃক্ততা ওসমান হাদির মৃত্যুর মানে প্রেক্ষাপটে শোনা যাচ্ছে এবং ভারতে যে দুজন গ্রেপ্তার হয়েছেন তাদের সঙ্গে হাদির পরিচয় করিয়ে দিয়েছিল কারা? মানে তারা তো ছাত্রলীগ আওয়ামী লীগের মানে নেতাকর্মী, তাদের সঙ্গে হাদির সম্পর্ক এত ঘনিষ্ঠ সম্পর্ক হলো কিভাবে যে হাদির পাশে বসে ইনকিলাব কালচারাল সেন্টারে খোঁজ গল্প করছেন, আলোচনা করছেন এবং বিভিন্ন জায়গায় মানে হাদির খুবই কাছাকাছি দেখা যাচ্ছে অ্যাক্টিভিস্ট হিসেবে। তাহলে এত কাছে গেলেন কিভাবে? এই এত কাছে যাওয়ার ঘটনাটা কে ঘটিয়েছিলেন? কোনো মানে ধর্মভিত্তিক দলের বড় নেতার পুত্র? এরকম কিছু ঘটেছে যে আলোচনাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিংবা হাদি যে ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চাইলেন, সেই নির্বাচনে কাদের ক্ষতি হতো? হাদি নির্বাচন করলে কারা নির্বাচন করতে পারতেন না? নিশ্চয়ই সেখানে বিএনপির কোনো সমস্যা হতো না, কারণ বিএনপির ক্যান্ডিডেট মির্জা আব্বাস ফিক্স ছিলেন। তাহলে কারা ক্যান্ডিডেট হওয়ার জন্য হাদিকে পথের কাঁটা ভাবছিলেন, সেই আলোচনাও আসবে এবং এসেছে। ওসমান হাদির ভাই ফেসবুক পোস্টে হাদির মৃত্যুর জন্য যে যাদেরকে দায়ী করেছেন, উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য, একাধিক ছাত্র নেতা, এই যাদেরকে দায়ী করেছেন সেই ব্যাপারগুলো সরকারের উচিত কিনা তদন্তে যাওয়া। আবার জাবের এবং জুমা তাদের বিরুদ্ধে যত অভিযোগ এবং হাদির ওই হত্যাকাণ্ডে ঘটার পরে তাদের বিরুদ্ধে যত অভিযোগ এবং সমালোচনা শোনা যাচ্ছে, সেই অভিযোগগুলোর বাস্তবতা আছে কিনা? ওসমান হাদির মৃত্যুর সঙ্গে আদতে কারা জড়িত? ওই মাসুদ করিমের সঙ্গে হাদির সম্পর্ক কিভাবে এত ঘনিষ্ঠ হলো? এই তথ্যগুলো তো অন্তত জাবের জুমার কাছ থেকে পাওয়ার কথা। তাহলে কি সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনবে? তাদের অন্তত জিজ্ঞাসাবাদ করা হবে। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।